দর্শক এখন রয়েছে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন ওমরা ফুয়েলস লিমিটেডের সিইও এবং পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আক্তার হোসেন সান্নামাত। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। সালাউত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রথমে একটু বাংলাদেশের বর্তমান পুঁজিবাজারের অবস্থানটি যদি আপনি তুলে ধরেন, কেমন দেখছেন? ধন্যবাদ। অনেক চড়াই উতরাইয়ের পরে আমরা আশা করেছিলাম যে আমাদের পুঁজিবাজারটা একটা ভালো স্টেবল পর্যায়ে থাকবে এবং এখানে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তারা একটা তাদের স্যাটিসফ্যাকশন চলে আসবে। বাট এক্সেপ্ট ফিউ ইনস্ট্যান্সেস আমরা এখনো মনে করি যে পুঁজিবাজার একটা ভালো অবস্থানে রয়েছে। বাট এখানে আপনারা জানেন যে আমাদের পুঁজিবাজারে বেশ কিছু লিমিটেশনস রয়েছে। এই লিমিটেশন গুলো যদি আমরা সলভ করতে পারি, বাট ইট উইল টেক টাইম, নট নেসেসারিলি ওভারনাইট একটা কিছু হবে। বাট আমার মনে হচ্ছে যে এগুলো যে প্রবলেম গুলো আমাদের আছে এবং আমাদের রেগুলেটর যে জিনিসগুলো অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছেন বা বিভিন্ন কর্নার থেকে তাদের কাছে যে সুপারিশগুলো যাচ্ছে সেগুলো যদি গ্রাজুয়ালি এগুলো অ্যাড্রেস করা যায়, প্রপারলি অ্যাড্রেস করা যায়, তাহলে আমার মনে হয় এই পুঁজিবাজারের উপরে মানুষের আস্থা আরো ফিরে আসবে। আমরা মনে করছি না যে এখন যে পরিমাণে বাজারে বিনিয়োগ হওয়া দরকার, যত যে ধরনের বিনিয়োগকারী আসা দরকার, যেভাবে বিদেশি বিনিয়োগ আসা দরকার, যেখানে ইনস্টিটিউশন ইনভেস্টরে যেভাবে এই পুঁজিবাজার অংশগ্রহণ করা দরকার, সেইভাবে বেসিক্যালি হচ্ছে না। কারণ আমরা ট্রেড ভলিউম দেখলেও বুঝতে পারি যে বেসিক্যালি এই 700, 800, 1000 ট্রেড ভলিউম আমাদের এই মার্কেটের জন্য সত্যিকার অর্থে এটা খুবই যে আশাব্যঞ্জক তা না। আমার মনে হচ্ছে যে গ্রাজুয়ালি আমাদের রেগুলেটর যদি তাদের দায়িত্ব ঠিক মতো পালন করে যায় এবং তাদের সার্ভিলেন্স বা মনিটরিং যদি আরো কঠোর এবং স্ট্রং হয়, এবং রিসেন্টলি আমি দেখেছি বেশ কিছু অ্যাকশন, তাদের খুব ড্রাস্টিক অ্যাকশন, যার ফলে অনেক বিনিয়োগকারী আস্থা ফিরে পেয়েছে এবং ভবিষ্যতে যদি এই ধরে এটা কন্টিনিউ করে আমার মনে হয় যে একটা পুঁজিবাজারে একটা স্টেবিলিটি আসবে এবং এর ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। জি, আমরা দেখছি যে বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে আসলে পুঁজিবাজারে একটা গতি প্রকৃতির বেশ পরিবর্তন আসছে। বিনিয়োগকারীর আস্থার জায়গাটা অনেকটাই বাড়ছে, তবে এটি আসলে ধরে রাখতে হবে এবং সেই জায়গায় স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গাটি আমি একটু বেশি জোর দিতে চাই। সেই জায়গাগুলো কমিশনের অনেক পদক্ষেপও রয়েছে। তারপরে এই জায়গাটা আপনি দীর্ঘদিন ধরে অর্থনীতি পুঁজিবাজার নিয়ে কাজ করছেন, আসলে সেই জায়গাটি আসলে কি করণীয় আছে? ধন্যবাদ। বেসিক্যালি আমরা দেখছি রেগুলেটর একটা পরিবর্তন আসছে। আমি যদি ওভারঅল চিন্তা করি যে একটা ক্যাপিটাল মার্কেটে স্টেক হোল্ডার শুধু রেগুলেটর না, এখানে অনেক স্টেক হোল্ডার রয়েছে। বাট রেগুলেটরের পাশাপাশি আমি যদি চিন্তা করি আমাদের বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলেন, ইন্ডিভিজুয়াল বলেন, মিউচুয়াল ফান্ড বলেন, কিংবা আমাদের ইস্যু ম্যানেজার, ব্রোকারেজ হাউস, তাই না? তো এই ধরনের আবার অডিটরের কথা যদি বলি, আন্ডাররাইটারের কথা বলি, সবার কিন্তু বেসিক্যালি এই একটা কনস্ট্রাকটিভ এবং একটা এথিক্যাল রোল প্লে করা উচিত আমি মনে করি। এবং এরা যদি মোরালি এথিক্যাল হয় এবং তাদের যে রেসপন্সিবিলিটি, তাদের যদি ডিউ ডিলিজেন্সটা ঠিক মতো তারা এথিক্যালি পালন করে, তাহলে আমার মনে হয় যে পুঁজিবাজার আস্থা অনেক ফিরে আসবে যার যার পজিশন থেকে। সুতরাং রেগুলেটর একাকে যদি আমরা বলি রেগুলেটর দায়ী, একটু হলে আমরা রেগুলেটরকে সবসময় ফিঙ্গারিং করি যে না এই রেগুলেটর এখানে সমস্যা, বাট রেগুলেটরের পাশাপাশি আমরা যারা মার্কেটে যারা অন্যান্য স্টেক হোল্ডার আছে তাদেরকেও কিন্তু একটা পজিটিভ এবং কনস্ট্রাকটিভ রোল প্লে করতে হবে। যদি এটা করে আমার মনে হয় যে এটা আমাদের একটা ভালো পুঁজিবাজারে ভালো অবস্থানে যাওয়ার জন্য খুব একটা দীর্ঘদিন আমাদের অপেক্ষা করতে হবে বলে আমার মনে হয় না। জি, একটু আসবে যে এই যে আমাদের পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদের বিনিয়োগের জায়গায় সম্পৃক্ত করে দীর্ঘদিন ধরে আসলে এগুলো আলোচনা হয়, তবে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে ব্যাংকিং ব্যবস্থা বা নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে অবস্থান এবং সেই জায়গায় দীর্ঘমেয়াদের জায়গায় পুঁজিবাজারকে আমরা যেন আরো ত্বরান্বিত করতে পারি, সেই জায়গায় আসলে আমরা কি করতে পারি? এখানে দুটো জিনিস, একটা হলো দীর্ঘমেয়াদী অর্থের উৎস হিসেবে যদি আমি একটা চিন্তা করি, আবার দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা একটা চিন্তা করি। অর্থাৎ একটা হলো ইস্যুয়ারের পক্ষ থেকে, একটা বিনিয়োগকারীদের পক্ষ থেকে। বিনিয়োগকারীরা ইদানিং আমরা যেটা দেখেছি, ইররেসপেক্টিভ অফ দা আপনার বিনিয়োগকারী যারা আছেন, কেউ কেউ ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী আছেন, অনেক আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, মিউচুয়াল ফান্ড, আইসিবি এবং মার্চেন্ট ব্যাংক,
এবং যারা আছে এরাও কিন্তু এই ডে ট্রেডিং এ কেমন যেন বিশ্বাসী হয়ে গেছে। মানে এদের নেচারটা ওই ইনভেস্টমেন্ট বিনিয়োগের একটা যে মাইন্ডসেট থাকা দরকার, যে আমরা ইয়ার একটা ইনভেস্টমেন্ট করে লং টার্ম ইনভেস্টমেন্ট করবো, এখান থেকে একটা রিটার্ন আসবে, সেই রিটার্নটা আমাদের একটা সোর্স অফ ইনকাম হবে। কিন্তু সেটা না করে তারা মোস্টলি ফোকাস করছে যে ক্যাপিটাল গেইনের উপরে, এবং এই ক্যাপিটাল গেইনের ফোকাস করার কারণে এই ডে ট্রেডিং এর একটা কিন্তু আমাদের আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, এবং যার ফলে এই মার্কেটের যে ভোলাটিলিটি মোস্টলি এই কারণ হলো ডে ট্রেডিং এর কারণে। সুতরাং আমাদের কিন্তু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আমি ডে ট্রেডিং নিষেধ করছি না, বাট আমি বলছি যে আমাদের টোটাল ইনভেস্টেবল ফান্ডের একটা মেজর পার্টটা ইনস্টিটিউশনের ইনভেস্টমেন্ট থাকা উচিত একটা ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে, আর একটা ট্রেডিং তারা করবে অবশ্যই। কিন্তু এই যেহেতু এই বড় বড় ইনভেস্টররা তারা ডে ট্রেডিং করে, যার ফলে মার্কেট এই ধরনের শক অ্যাবজর্ব করতে পারে না, যার ফলে মার্কেটে ভোলাটিলিটি বাড়ে। এটা হলো একটা সাইড। আর দ্বিতীয়ত আরেকটা সাইড আছে যেটা হলো ইস্যুয়ের পক্ষ থেকে, যে ডেফিনেটলি বাংলাদেশে যে কোনো প্রজেক্ট, অনেক প্রজেক্টই দুর্বল হয়ে গেছে, সিক হয়ে গেছে, যে বিকজ আপনি জানেন যে বাংলাদেশের যে লেন্ডিং প্রতিষ্ঠান যেগুলো আছে, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এরা কিন্তু দীর্ঘমেয়াদী লোন দেয় না। আপনি একটা বড় প্রজেক্ট করতে গেলে যেখানে পে ব্যাক পিরিয়ড 10 ইয়ার্স টু 15 ইয়ার্স, আপনার 10 ইয়ার্স টু 15 ইয়ার্স একটা লোন দরকার, সেখানে একটা ব্যাংক থেকে 4 থেকে 5 বছর লোন নিয়ে আপনি কখনো ডেট সার্ভিস করতে পারবেন না, বিকজ আপনার ক্যাশ ফ্লো সেটা সাপোর্ট করবে না। সুতরাং আপনাকে অবশ্যই একটা দীর্ঘমেয়াদী সোর্স থেকে যেতে হবে, যেটা ক্যাপিটাল মার্কেট ইজ দ্য অনলি প্ল্যাটফর্ম দ্যাট ক্যান প্রোভাইড ইউ দ্য লং টার্ম ফান্ড, যেখানে আপনার ক্যাশ ফ্লোটা আপনি খুব স্মুথলি ম্যানেজ করতে পারবেন আপনার ক্যাশ ফ্লোর উপরে। এবং নট অনলি দ্যাট, আপনি যদি ভালো ইস্যু নিয়ে আসেন, আমি মনে করি আমরা যখন থিওরিতে পড়েছি যে কস্ট অফ ডেট ইজ অলওয়েজ চিপার, বাট একটা জিনিস মনে রাখতে হবে, যেটা ভালো ইস্যু যখন একটা ভালো প্রিমিয়ামে মার্কেট থেকে টাকা তুলতে পারে, সেখানে কস্ট অফ ইকুইটি অলওয়েজ চিপার। বাট আমি বলছি না যে পারপেচুয়াল ক্যাপিটালটা যে খুব বেশি বড় আকার হোক। পারপেচুয়াল ক্যাপিটাল আমি মনে করি যেটা পেইড আপ ক্যাপিটাল, এটা একটা অপটিমাম সাইজ থাকা উচিত, যেটা করে সে তার কোম্পানির গ্রোথ, সেলস গ্রোথ, প্রফিটেবিলিটি গ্রোথ, তার অপারেশনাল গ্রোথের সাথে একটা ম্যাচিং থাকতে হবে। আননেসেসারি আনইউজুয়ালি ওভার ক্যাপিটালাইজ করলে কোম্পানি কখনো সার্ভাইভ ওইভাবে মানে বিনিয়োগকারীদের এক্সপেকটেশন মিট করতে পারে না। তবে যদি রেশনালি এবং খুব প্রুডেন্টলি তারা যদি ক্যাপিটাল স্ট্রাকচারটাকে ওইভাবে সাজাতে পারে, যে মার্কেট থেকে লং টার্ম কতটুকু ফান্ড নিবে, কতটুকু নিবে, ব্যাংকিং সোর্স থেকে কতটুকু নিবে, এই জিনিসগুলো তাদের যদি খুব চিন্তা ভাবনা করে, তাহলে আমার মনে হয় যে ক্যাপিটাল মার্কেট একটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে তারা লং টার্ম ফান্ড নিয়ে তার বিজনেস এক্সপানশন হোক, নতুন বিজনেস হোক, গ্রিনফিল্ড প্রজেক্ট হোক, তারা এখান থেকে অর্থ সংস্থান করতে পারে। এটা হলো নরমাল কমার্শিয়াল ভেঞ্চার কথা বলি। ইভেন গভর্নমেন্টও কিন্তু এই ক্যাপিটাল মার্কেটের প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করতে পারে লং টার্ম ফান্ড প্রকিউরমেন্টের জন্য। জি, আমরা আবার আলোচনায় ফিরে আসবো, ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আবার অন্তরণ 21 বিজনেসে দর্শক, বিরতির আগে সুব্রা গ্রুপের সৌজন্যে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ওমেরা ফুয়েলস লিমিটেডের সিইও এবং পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আখতার হোসেন সান্নামাতের সঙ্গে। আমরা ফিরছি তার সাথে আবার আলোচনায়। জনাব আখতার হোসেন সান্নামাত, আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম বিরতির আগে, আবার একটু ফিরতে চাইছি আলোচনায়। আমরা বর্তমান সময়ে আমরা দেখছি যে ডিভিডেন্ড পলিসি এবং ডিভিডেন্ড পে আউট নিয়েও বেশ কিছু পরিবর্তনের বিষয় এসছে, বিনিয়োগকারীদের মধ্যেও একটু পরিবর্তন আমরা দেখছি। সেই জায়গাটা আসলে অগ্রগতি বা এইটি আসলে আমাদের দেশের পুঁজিবাজারের যে অগ্রগতির জায়গা, সেটির সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরে আলোচনা করতে গেলে আমার অনেক সময় আপনাকে দিতে হবে, কিন্তু সেই সময় হয়তো আপনারা আমাকে দিবেন না। প্রত্যেকটা কোম্পানি বেসিক্যালি ডিভিডেন্ড দুইটা ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। একটা হলো কোম্পানির প্রফিটেবিলিটি গ্রোথ, আর একটা হলো কোম্পানির পেইড আপ ক্যাপিটাল। এবং প্রফিটেবিলিটি গ্রোথটা আপনার বিজনেস গ্রোথের উপরে ডিপেন্ড করে, অনেকগুলো ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। এখন আপনার প্রফিটেবিলিটি গ্রোথ আছে, কিন্তু আপনার পাশাপাশি ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল এত বেশি ওভার ক্যাপিটালাইজড হয়ে গেছে যে আপনার ইপিএস মেইনটেইন করতে পারছেন না। তখন আপনার প্রফিট বেশি হলেও কিন্তু আপনার ডিভিডেন্ড এক্সপেকটেশন অনুসারে ডিভিডেন্ড দিতে পারছেন না। আবার একটা ফ্যাক্টর আছে, যেটা হলো আপনার পিই রেশিও। আপনি আজকে একটা কোম্পানির শেয়ার যদি মার্কেটে কিনতে যান, অনেক সময় লো পেইড আপ ক্যাপিটাল কারণে হোক, অন্য কোনো কারণে হোক না কেন, মার্কেটে যদি কখনো শেয়ারে ক্রাইসিস থাকে, তখন আপনি হাই প্রাইসে মার্কেট থেকে শেয়ার কিনতে হয়। তখন আপনার স্বাভাবিক ইল্ডের কথা চিন্তা করবেন, আর ইল্ডের কথা চিন্তা করলেই প্রথমেই আপনাকে তখন এক্সপেকটেশন ভেরি হাই হয়ে যায় কোম্পানির কাছ থেকে একটা ডিভিডেন্ড পাওয়ার জন্য। এবং সেক্ষেত্রে কোম্পানির
উপর একটা প্রচন্ড চাপ আসে। তবে আমি মনে করি যে আসলে বেসিক্যালি একটা কোম্পানির মালিক পক্ষ বা বোর্ড কখনোই মার্কেট প্রাইসের নিয়ে কখনো চিন্তিত হওয়া উচিত না, বিকজ মার্কেট প্রাইসটা কিন্তু এখানে কোম্পানির মালিক পক্ষের বা বোর্ডের কোনো এখানে হাত নাই। এটা টোটালি শেয়ার হোল্ডারদের এখতিয়ার, তারা ডিভিডেন্ড সাপ্লাই ডিভিডেন্ডের উপর ডিপেন্ড করে। সুতরাং কোম্পানি যদি গ্রোথ মেনটেন করতে হয়, কোম্পানি যদি এক্সপানশন ঠিক রাখতে হয়, তাহলে কোম্পানির ডিভিডেন্ড পলিসি থাকতে হবে যে তারা কতটুকু রিটেনশন করবে, কতটুকু পে আউট করবে, এবং তাদের কোম্পানির কতটুকু ক্যাশ ডিভিডেন্ড দিবে, কতটুকু আপনার স্টক ডিভিডেন্ড দিবে। তবে আমি মনে করি কোম্পানি যদি এক্সপানশন প্ল্যান না থাকে, তাহলে আমার মনে হয় যে কোনো অবস্থাতেই কিংবা কোনো রেগুলেটরি রিকোয়ারমেন্ট না থাকে, তাহলে কোনো অবস্থাতে মানে স্টক দিয়ে কি পেজ বাড়ানোর কোনো যুক্তি নেই। কারণ সবাই পৃথিবী অনেক দেশ আছে, যে অনেক অনেক কোম্পানি আছে যেখানে ভালো ভালো কোম্পানি তারা কোনো ডিভিডেন্ড দিচ্ছে না, অথচ তারা ক্যাপিটাল গেইন, তাদের মানে মার্কেট শেয়ারের ভ্যালু কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, বিকজ তাদের কোম্পানি পারফরমেন্স দেখে। তো আমি মনে করি এই যে ইমপ্রুডেন্ট যে ডিভিডেন্ড পলিসি, অনেক কোম্পানি তাদের শেয়ার প্রাইসটা কিভাবে মার্কেটে বেশি থাকবে, ভালো থাকবে, হ্যাঁ, তার জন্য একটা ডিভিডেন্ড পলিসি তারা ফলো করে। কিংবা অনেক সময় এক্সটার্নাল ফোর্স থেকেও অনেক কোম্পানি মালিক পক্ষ এই ডিভিডেন্ড দিতে বাধ্য হয় কোম্পানির ক্যাপাসিটি ছাড়াও। দেখা যায় যে রিটেন আর্নিংস থেকে তারা টাকা এনে তারপরে ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু কোম্পানির ফিউচার কোনো যদি এরকম প্ল্যান না থাকে, কোম্পানি গ্রোথ না থাকে, কোম্পানি যদি কোনো ক্যাশ ক্রাইসিস থাকে, তাহলে এই কোম্পানি কিন্তু ওই ধরনের অ্যাগ্রেসিভ ডিভিডেন্ড পলিসি পে আউটে যাওয়া উচিত না। তো সুতরাং আমি মনে করি কোম্পানির একজন যে সিএফও থাকে, কোম্পানির যে মেইন আপনার অডিট কমিটি থাকে, এই যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকে, তাদের কিন্তু একটা বড় রোল আছে যে এই কোম্পানির সাস্টেনেবিলিটির জন্য একটা কোম্পানির ডিভিডেন্ড পলিসি কি হওয়া উচিত। আমরা অবশ্যই চিন্তা করবো আমাদের শেয়ার হোল্ডারের এক্সপেকটেশন, বাট দ্যাট ডাজন্ট মিন যে এট দ্য কস্ট অফ দ্য কোম্পানিজ সার্ভাইভাল, কোম্পানির গ্রোথকে এফেক্ট করবে এই ধরনের কোনো ডিভিডেন্ড পলিসি শর্ট টার্মে নেওয়া উচিত না। আমার লং টার্ম চিন্তা করে আমার কিন্তু ডিভিডেন্ড পলিসি অবশ্যই নেওয়া উচিত। এবং আমি মনে করি কোম্পানি অ্যানুয়াল রিপোর্ট বলেন, সেই অ্যানুয়াল রিপোর্ট অবশ্যই কোম্পানি এমন কিছু ইন্ডিকেশন থাকা উচিত যে আসলে কোম্পানির ডিভিডেন্ড লং টার্ম ডিভিডেন্ড পলিসি কি হবে, যাতে করে কোম্পানি বিনিয়োগকারীরা বুঝতে পারে যে আমি এই কোম্পানিতে ইনভেস্ট করলে ফিউচারে আমার এখান থেকে রিটার্ন কি আসতে পারে। জি, জনাব শাহনামাজ, আমরা আরেকটু নজর দিতে চাই যে জায়গাটিতে, সেটি হচ্ছে কি এই যে আমাদের পুঁজিবাজারের যে ইকুইটি মার্কেটের বাইরে বন্ড মার্কেট বা অন্যান্য বিষয়গুলো নিয়েও এখন অনেক বেশি কথাবার্তা হচ্ছে বা চেষ্টা চলছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যেন আরো ভালো গ্রো করে। আপনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আসলে পুঁজিবাজার নিয়ে, সেই জায়গাগুলো আসলে এখন নজর দেওয়ার সময় এসছে কিনা? অবশ্যই, বিকজ আপনারা জানেন যে মার্কেটে সত্যিকার অর্থে ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট যদি পোর্টফোলিও সিকিউরিটিজ না থাকে, তাহলে আমাদের যে যারা বিনিয়োগকারী আছে, এই বিনিয়োগকারী কিন্তু একেবারে মানে ইকুইটি নির্ভর হয়ে গেছে, কোনো অপশন নাই। শুধু তাই না, যেসব ইকুইটি এই মার্কেটে রয়ে যেসব শেয়ার আছে তার ভিতরে অনেকগুলি কিন্তু ইনভেস্টেবল না। অনেক কোম্পানি আছে যারা নট ইন অপারেশন, নট পারফর্মিং, তাই না, এবং যারা পার্টিকুলারলি যারা রিসার্চ করে অ্যানালিসিস করে ইনভেস্টমেন্ট করে, তাদের খুব লিমিটেড নাম্বার অফ শেয়ার কিন্তু মার্কেটে আছে। শুধু ভালো শেয়ার যে খুব বেশি আছে তা না। এই জন্য তারা অনেক সময় যেমন মিউচুয়াল ফান্ড যদি ইনভেস্ট করতে চায়, তাদেরও কিন্তু একটা পার্টিকুলার শেয়ার, একটা সেগমেন্ট, একটা ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করা তো অনেক লিমিটেশনস আছে, অনেক কোম্পানিও থাকে, তার নিজস্ব পলিসি থাকে। শুধু আমি মনে করি যে এখানে যত বেশি ভেরিয়েশন থাকবে, ভ্যারাইটি থাকবে, যত বেশি অপশনস থাকবে, যত বেশি ডাইভার্সিটি থাকবে, একটা ক্যাপিটাল মার্কেট ততই ভাইব্রেন্ট হবে। এবং আমি মনে করি এখানে ক্যাপিটাল মার্কেটের জন্য অনেক রকম কিন্তু আপনার প্রোডাক্ট রয়ে গেছে, শুধু বন্ড না, শুধু মাত্র শেয়ারই না, এর বাইরেও কিন্তু অনেক ধরনের ট্রেডেবল সিকিউরিটিজ রয়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশে। আপনি যদি অনেক বড় বড় সেনজাং স্টক এক্সচেঞ্জেও যান, ওখানে ইটিএফ আছে, ওখানে আপনার এবং রিয়েল এস্টেট ফান্ডও রয়ে গেছে, যেগুলো আবার আরইটি রিট বলা হয়, রিয়েল এস্টেট ফান্ড যেগুলো রয়ে গেছে, ট্রাস্ট ফান্ড, এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের মার্কেটে কিন্তু আনা যায়। সুতরাং এই জন্য আমি মনে করি যে এখানে যারা পার্টিকুলার ইনস্টিটিউশন ইনভেস্টর আছে, তারা যদি বিভিন্ন কোম্পানির সাথে, ইস্যুয়ারের সাথে কথা বলে, কিংবা গভর্নমেন্টও কিন্তু এই ধরনের বিভিন্ন মেগা প্রজেক্ট যেগুলো গভর্নমেন্টে রয়ে গেছে, বড় বড় প্রজেক্ট, এইগুলোকে অর্থ সংস্থানের জন্য গভর্নমেন্ট কিন্তু এই ধরনের সিকিউরিটি ইন্ট্রোডিউস করতে পারে প্রথমত, বিকজ এই গভর্নমেন্টের যে কোনো ইস্যুই আমাদের যে বিনিয়োগকারী এদের একটা আস্থা চলে আসে, বিকজ গভর্নমেন্ট কখনো ডিফল্ট করবে না। আমরা জানি একসময় আমাদের মার্কেটে ডিবেঞ্চার ছিল, সেই ডিবেঞ্চার কিন্তু এখন অ্যাবলিশড, টোটালি ডিবেঞ্চার বলতে কিছু, এখন ডিবেঞ্চার নাম শুনলেও কিন্তু বিনিয়োগকারীরা ভয় পায়। তার একটা অল্টারনেটিভ একটা বন্ড কথাটা এখন চলতেছে, তো বন্ড মোটামুটি কিছুটা অ্যাকসেপ্টেবল। তবে আমি মনে করি বন্ডের পাশাপাশি
পার্টিকুলারলি গভর্নমেন্ট যদি তাদের একটা বড় বড় ইস্যু নিয়ে আসে, এই টাকার তো কোনো আমি প্রাইমারি মার্কেট চিন্তা করলে দেখবো যে প্রাইমারি মার্কেটে যেভাবে রেসপন্স, তাতে গভর্নমেন্টের বড় বড় ফান্ড এই ব্যাংকিং সেক্টর থেকে এই বেশি হাই রেটে বড় না করে, সঞ্চয়পত্র থেকে হাই রেটে বড় না করে, আমার মনে হয় এই যে এই ক্যাপিটাল মার্কেট থেকে তারা যদি গভর্নমেন্ট যদি বন্ড ইস্যু করে তাদের ফাইন্যান্সিং করে বিভিন্ন প্রজেক্টে, আমার গভর্নমেন্টের যেরকম সাশ্রয় হবে, আবার বেসিক্যালি আমাদের বিনিয়োগকারীদের জন্য একটা অল্টারনেটিভ সোর্স হবে, পাশাপাশি আপনার এই ক্যাপিটাল মার্কেট অনেক ভাইব্রেন্ট হবে। জি, আমরা অবশ্যই প্রত্যাশা রাখি আমাদের অর্থনীতির অগ্রগতির সঙ্গে সঙ্গে পুঁজিবাজার এগিয়ে যাবে, যদিও করোনাকালীন একটি বৈশ্বিক মহামারীকে আসলে মোকাবেলা করেই সারা বিশ্বের সাথে বাংলাদেশকে এগিয়ে যেতে হচ্ছে। তারপর আমরা চাইব স্বচ্ছতা জবাবদিহিতা যেরকম নিশ্চিত হবে, বিনিয়োগকারীদেরও সচেতনতার মাধ্যমে দেখে শুনে বুঝে তারা বিনিয়োগটি করবেন, সে প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনি। প্রিয় দর্শক, এতক্ষণ সুব্রা গ্রুপের সৌজন্যে পুঁজিবাজার পরিস্থিতির না দেখে এবং করণীয় নিয়ে কথা বলছিলাম মোবাইল আফরোজ লিমিটেড এসি এবং পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আখতার হোসেন সালামাত। দর্শক, এবারে নিচ্ছে আরো একটু বিরতি, বেলা 2:35 আবার ফিরবে 21 বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।